flower, roti, cola, date. Okay. Can you have access that speech টা কিরকম? স্ক্যানিং স্পিচটা আরেকটু স্ক্যানিং, ঠিক আছে? ওকে, সো তোমরা হয়তো দেখো না সেজন্য স্ক্যানিংটা আরো একটু একদম ভেঙে ভেঙে ইন্ডিভিজুয়াল, ও পারতেছে একটু টেনে টেনে। Very good. This is basal ganglia. ঠিক আছে, এইটা বাট স্ক্যানিং স্পিচটা ইন্ডিভিজুয়াল বলবে ভেঙে ভেঙে আরো। আমি বললাম বি হস ও টি বার, বাট ওটার মধ্যে একটু ডিফারেন্স আছে। স্লো একটু মনোটোনাস ভাবে বলে যাচ্ছে। তাহলে তোমরা অ্যাসেস করতে পারতেছো হোয়ার ইজ দ্য রিলেশন? হ্যাঁ, মোস্ট লাইকলি basal ganglia. And he is a is it diagnosed case of Wilson disease? basal ganglia তে আমার কপার জমা হয়। Yes, একদম ভিজুয়ালাইজ কেফিং পাওয়া যায়। নিচে তাকাও তো, নিচের দিকে তাকাও, ওই যে দেখো ওই যে উপরে ওই যে চাঁদের মতো একদম গ্রেনিশ কালার দেখছো? দিস ইজ কেফ রিং, কেজের ফেজার রিং, কেফ রিং বলে। দেখো ওই যে উপরের দিকে একদম গোল্ডেন ইয়া কালারের একটু চাঁদের মতো, ঠিক আছে? ওকে, তাহলে ক্লিয়ার? তাহলে আমরা তাকে কি জিজ্ঞেস করবো মোস্ট কমনলি, অথবা আজকে সকালে সে কী কাজ করেছে। এটা যদি পারে একদম মোস্ট ইমিডিয়েট মেমোরিটা আমরা অ্যাসেস করে ফেলব। এই বয়স্ক লোকদের আর বলতে পারে না, যার ওই যে বললাম আলজাইমার ডিজিজ আছে, ঠিক আছে? এবং তারা কি করে খুব ঝামেলা, ওই যে বললাম এই ঝামেলা হয়ে যায়। তাহলে সে যদি নিজে ওষুধ খায় বারে বারে, ওর কি হয়ে যায়? হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। অথবা ওষুধই খায়নি, ওরা বলছে আজকে তো ওষুধ খাইছি আর খাইনি, এবং আরও ডেঞ্জারাস কাজ করে ফেলে, ঠিক আছে? ঝামেলা বাজার দেবে, দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, সে নাস্তা একবার খাইছে, একটু পরে ঘুরে এসে বলবে হ্যাঁ বৌমা আজকে তুমি আমার নাস্তাই খাওয়া নাই, দিল সংসারে ঝামেলা বাঁধে এখন। হ্যাঁ, তার মেয়ের কাছে ফোন করে বললো বৌমা তো আজকে আমারে, অথবা তার ছেলের কাছে ফোন করে বললো ওর নাস্তা খাওয়ায়নি। ওকে, আরও বিগ্রস ঝামেলা দেখেছে কি, সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুম আর খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ও চিনতে পারতেছে না, একদম ড্রয়িং রুমের মাঝখানে যে বাথরুম করে দিচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ মানে প্রবলেম। ওকে, সো আমরা এটা অ্যাসেস করবো। এরপরে আমরা তারপর তাকে জিজ্ঞেস করবো এই তুমি এক সপ্তাহ আগে কোথায় ছিল? এক সপ্তাহ আগে কোথায় ছিল? এখানে হচ্ছে গুড। প্রথমে এক সপ্তাহ আগে সে কী কাজ করেছে, এটা মোটামুটি যে আমরা রিসেন্ট মেমোরিটা অ্যাসেস করব। আর পাস্ট মেমোরি অ্যাসেস করবো যে বসে এমন একটা ঘটনা যেটা ধরো পাস্টে আমাদের অনেক কিছুই মনে মেমোরি করা আছে, যেটা মোস্ট মেমোরেবল ঘটনা, যেটা কোনোভাবেই ভোলার নয়, ঠিক আছে? এইরকম কিছু মেমোরিকে আমরা তুলে আনবো। এটা বলতে পারার কথা, এটা যেমন বয়স্ক লোক হলে হোয়াট আজ ডিউরিং যুদ্ধের সময় সে হোয়াট এ হরিবল কন্ডিশন, ঠিক আছে? যেমন এখনকার দিকে যারা ম্যাচিওর, গাজায় যুদ্ধ হচ্ছে, দিস ইজ এন হরিবল সিচুয়েশন, ও এটা কখনই বলতে পারবে না।
তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা বয়স্ক লোক ছিল তখন কি করছে সে, ওইটা ডেফিনেটলি তার মনে হয়। অথবা তার মেমোরেবল কিছু যদি স্বাধীনতা যুদ্ধের পরে জন্মগ্রহণ হয়ে থাকে, ইয়ং জেনারেশন, হোয়াট উই আস্কড ইউজুয়ালি স্কুল কলেজ ওকে বিএ স্যার। ইয়েস, একটা হলো ম্যারেজ অথবা ফার্স্ট বেবি বর্ন, ঠিক আছে, এগুলো ইউজুয়ালি ওকে। তাহলে এটা দিয়ে আমরা লং টার্ম মেমোরিকে অ্যাসেস করব। হ্যাঁ, টেম্পোরাল লোব, ওইটাই তো, ওখানেই তো সব স্টোর করে রাখি। যখন টেম্পোরাল লোবগুলো আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে যায়, ঠিক আছে, তখন আর নতুন করে ইনফরমেশনটা স্টোর করে রাখতে পারে না, যার ফলে একদম ইমিডিয়েট মেমোরিগুলো আস্তে আস্তে আর সে স্টোর করতে পারছে না। কিন্তু পাস্ট যেটা স্টোর করা আছে সেটা রিপ্রডিউস করতে পারে। সে বলতে পারতেছে ছোটোবেলায় কী করছে না করছে, বাট একটু আগে কী করেছি সেটা বলতে পারছে না। ক্লিয়ার? ওকে, তাহলে এইটা গেল আমরা মেমোরি অ্যাসেসমেন্ট করব। এরপরে আমরা কতটা জিনিস কী করব, কিছু ইন্টেলেকচুয়াল কনস্ট্রাকটিভ কাজ। এটা হচ্ছে 11:30 দিকে আসতে পারবো, ঠিক আছে? তাহলে এই যে কিছু কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, এই যে ইন্টেলেকচুয়াল কনস্ট্রাকশন কাজ করতে পারাটাকে বলা হয় প্রাক্সিয়া, আর সেটা না পারতে পারলে হলো অ্যাপ্রাক্সিয়া। এবং কনস্ট্রাকটিভ কাজ করতে না পারলে সেটাকে বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। বুঝেছো টার্মিনোলজি কেমন আসছে? এই তুমি বুঝছো? অমনোযোগী কেন? কি বলছি আমি বলো? তোমাকে না, ওই আমি হ্যাঁ, তুই তো শোনোই নাই, বুঝেও নাই। এদিকে আসো, এই সামনে বসে, ঠিক আছে? ছেলের সামনে থাকো। তুমি বসে আছো এখানে, মনোযোগ তাকে রয়েছে আরেকদিকে, মনোযোগ হ্যাঁ কী চিন্তা করতেছে, তাহলে ক্লাসে এসে কী লাভ হবে? তাহলে ওই তো ইউজুয়ালি সাম কনস্ট্রাকটিভ কাজ করতে দেয়। এই কনস্ট্রাকটিভ কাজগুলো সে, ইন্টেলেকচুয়াল কাজগুলো সে ঠিক মতো করতে পারে কিনা, যদি না পারে সেটাকে বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। ওকে, যেমন আমরা কি করি, উই ডু ইউজুয়ালি বলি যে এই যে এরকম একটা, হ্যাঁ আমি এরকম একটা ত্রিভুজ এঁকে দেখালাম, তাকে আবার আঁকতে দিলাম, আপনি এরকম একটা ত্রিভুজ এঁকে দেখান। অথবা এই যে এরকম একটা চতুর্ভুজ আঁকলাম, আপনি এরকম হুবহু একটা আঁকেন। অথবা আমরা ছোটোবেলায় বলতাম যে ম্যাচের কাঠি দিয়ে এরকম একটা চতুর্ভুজ এঁকে দিতাম, ভেঙে দিতাম, যে আবার এটা আপনি তৈরি করেন। বেড সাইড যে এনকেফালোপ্যাথি, হ্যাপাটিক এনকেফালোপ্যাথি বা মেটাবলিক এনকেফালোপ্যাথি, ইউরোমিক এনকেফালোপ্যাথি, ঠিক আছে, অথবা এনকেফালাইটিস, দে ক্যানট ডু ইট। তাহলে হোয়াট উই আর ডুইং, হায়ার সেরিব্রাল ফাংশনটা তার ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, সেই জন্য সে এই কাজটা করতে পারছে। হ্যাঁ, কোন ডক্টর? হ্যাঁ বলে পরে আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা অ্যাসেসমেন্টের জন্য আমরা এই বেডসে দেখবো যে আরও অনেক কিছু, ওই যে দেখবো যে এরকম একে, ঠিক আছে, ওই যে ঘড়ির মার্কিং করে দেয় এইভাবে, যে সে এটা করতে পারছে না, ঠিক আছে। আমরা অনেক সময় হেমি নেগলেক্ট বলে, ঠিক আছে, তুমি এই যে এক এইভাবে, ঠিক আছে, এখানে 1 2 3 4 5 6 এই 7 8 9 10 11 12 এইভাবে তো একটা দেখা যাচ্ছে সে এটা করছে, তুমি দেখাচ্ছ এরকম করেন, সে দেখাচ্ছে শুধুমাত্র ডান সাইডেই লিখে ফেলছে 12টায়, বাম পাশকে সে আমি নেগলেক্ট করতেছি। ওকে,
সো এটাকে তাহলে এগুলোকে বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া আছে কিনা। আরেকটা কমন জিনিস হলো ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া, ড্রেস, ঠিক আছে, যে সকালবেলা সে কী করছে, ড্রেস পরবে, ঠিক আছে, দেখা যাচ্ছে শার্ট নিয়ে কি করছে, ওটার মধ্যে পা ঢোকানোর চেষ্টা করতেছে, জোরাজোরি করতেছে, ঠিক আছে, অথবা শার্টটা ঠিক করে এভাবে পরার কথা, হ্যাঁ, বাম হাতের মধ্যে ডান হাত পরে সে বের হয়ে চলে গেছে, অথবা পায়জামাটাকে মাথার ভিতর দিয়ে ঢুকাইয়া দিস ইজ ডুইং, এটাকে বলা হয় ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া। ড্রেসটা সে ঠিক মতো করতে পারছে না। ওকে, আরেকটা জিনিস বলবো, সেটাকে বলা হয় অ্যাগনোসিয়া। একটা হলো গ্নোসিয়া, সেটা না করতে পারাকে বলা হয় অ্যাগনোসিয়া। যেমন হ্যাঁ, এই চোখ বন্ধ করো তো, চোখ বন্ধ করো, এটা চোখ বন্ধ করা, এটা কি জিনিস ধরে বলো তো। You can identify. The identifying object without seeing this common object. কিন্তু ও হলো পারবে না, অনেকে পারে না। চোখ খুললে দেখে বলতে পারে বলে এটা তো কলম, বন্ধ করলে এটা আর সে বলতে পারছে না, ঠিক আছে, সেটাকে বলা হয় তোমাদের জন্য এইটুকুই হায়ার সেরিব্রাল ফাংশন, ইনক্লুডিং স্পিচ, এর বেশি দরকার নেই। ওকে, হ্যাঁ, সিএলডিতে আপনাকে ইনক্যাপাবিলিটি হয়, ঠিক আছে, হ্যাঁ, ওই তো আমরা কি অ্যাসেস করতেছি, তার ইনক্যাপাবিলিটি আছে কিনা, হায়ার সেরিব্রাল ফাংশনটা ইনভলভ হয়ে গেছে। ইউজুয়ালি প্যারাইটাল অ্যান্ড ফ্রন্টাল লোব, সেন্সরি অ্যাপ্রাক্সিয়াটা প্যারাইটাল লোবের জন্য, আর মোটর অ্যাপ্রাক্সিয়া হলো ফ্রন্টাল লোবের জন্য। ওকে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? জি স্যার। ইজ ইট বোঝা গেছে? জি স্যার। সো ইট ইজ ইন্টারেস্টিং, এবং উই আর ডুইং এভরিথিং, এবং সেটাকে অ্যাসেস করতেছি। যদি পড়ো, যদি বুঝো, ইট ইজ ইন্টারেস্টিং, না বুঝলে দেখবো যে আরে বাবা এটা কঠিন জিনিস। ওকে, নেক্সট আমরা এরপরে প্রসিড করি। আচ্ছা, আমি আগে মোটর সিস্টেমটা একটু দেখাইনি, কারণ পরীক্ষায় এগুলোই বেশি থাকে। হ্যাঁ, অফকোর্স সেন্সরি কোন এরিয়া থাকে, বড় দিলাম প্যারাইটাল লোবে। ওকে, সেন্সরি অ্যাপ্রাক্সিয়া থাকলে আমরা ধরে নেব লিশনটা কোথায়, প্যারাইটাল লোবে। প্যারাইটাল লোবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা বলছি লিম্বে যখন যাব আমরা মোটর ফাংশন দেখি, ঠিক আছে, মোটর ফাংশনকে প্রথমে ইনস্পেকশনটা দেখি। ওকে, সবার আগে কি দেখি, বাল্ক অফ দ্য মাসল, বাল্ক অফ দ্য মাসল দেখি, তারপরে আমরা টোন দেখব, তারপরে পাওয়ার অর স্ট্যান্ড দেখব, এরপরে ডিপ টেন্ডন রিফ্লেক্সগুলো দেখব, ক্লোনাস দেখব, সুপারফিশিয়াল রিফ্লেক্স দেখি, প্লান্টার রেসপন্স, তারপরে ক্লোনাস দেখি, কোঅর্ডিনেশন করি, গেট দেখি। ওকে, এরপরে সেন্সরিটা দেখব। তাহলে ইনস্পেকশনে আমাদের অনেকগুলো জিনিস আমরা দেখি। প্রথমে দেখি কোথাও কোনো ওয়াস্টিং আছে কিনা। এবার তোমার এটা এইভাবে রাখি, হ্যাঁ, ওকে, তোমার ইয়ে প্যান করা আছে, ঝামেলা নেই, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখে নেব কোনো ওয়াস্টিং আছে কিনা, সেকেন্ড হলো ফেসিকুলেশন আছে কিনা, স্পন্টিনিয়াস মাসল টুইচিং হচ্ছে কিনা। এই কি চার কি কিছু বলবা, ঠিক আছে। তাহলে স্পন্টিনিয়াস মাসল টুইচিং, ঠিক আছে, এবং এটা হলে তোমাকে অবজার্ভ করে দেখতে হবে, ইউ ডোন্ট হ্যাভ সি ইট। তোমাদের কি শিখাইছে ভুল, বারবার তোমার টোকা দিয়ে দেখা। বাই ডেফিনিশন বলছে দিস ইজ স্পন্টিনিয়াস, ইউ জাস্ট অবজার্ভ। তুমি
লাইট দিয়ে অবজার্ভ করে দেখবা যে কোথাও Spontaneous. অ্যাসিকুলেশন হচ্ছে কিনা। ওকে, ডোন্ট টাচ ইট। Yes. ওকে, ইভেন আমরা টাঙেও দেখি। I know this. তারপরে তো জিহ্বাটা ভিতরে রাখো, স্বাভাবিক রাখো। টাঙে দেখি তার ওয়েস্টিং অ্যান্ড ফেসিকুলেশন আছে কি। ওকে, এরপরে আমরা দেখবো স্কিন কালারটা, কোথাও কোনো হাইপোপিগমেন্টেড বা হাইপার পিগমেন্টেড প্যাচ আছে কিনা, স্কিনের হেয়ার ডিস্ট্রিবিউশনগুলো ঠিক আছে কিনা। ওকে, কোথাও কোনো আলসার বা গ্যাংগ্রিন আছে কিনা। স্পেশালি যেমন লং স্ট্যান্ডিং পেশেন্টগুলোর বেড সোর হয়ে যায়, কোন জায়গায় প্রেশার এরিয়াগুলোতে হয়, এই যে এই জায়গাগুলোতে হয়, আর হলো এই যে এইখানে হয় হলো, অথবা এই পিছনে হ্যাঁ কোমরের এই সাইডে বাটাসের উপরে এই জায়গাটা, অথবা এই জায়গাতে হয়, এটাকে আমরা বলি প্রেশার সোর বা বেড সোর। তাহলে তোমাকে উঠাইয়া লং স্ট্যান্ডিং যদি এরকম থাকে উঠাইয়া দেখতে হবে। আরেকটা হলো এই ডিজিটাল আলসারেশন হয়ে যায় এই জায়গাগুলোতে, এটা ভালো করে অবজার্ভ করতে হবে, ঠিক আছে। আরেকটা এরিয়া হলো এই পপলিটিয়াল ফোসাটা দেখা হয় না, নিচের দিকে থাকে, তো এখানে অনেক সময় ব্যাকার সিস্ট থাকে। Baker's cyst. এটা কি সিস্ট, এখানে একটা সিস্ট থাকে, সেটাকে বলা হয় ব্যাকার সাহেব আবিষ্কার করছে, তার নাম ব্যাকার সিস্ট। এটা হলো কমনলি যাতে মিস না হয় হিডেন এরিয়াগুলো, এইখান থেকে তুমি দেখতেই পাচ্ছ, পিছনে এটা ভালো করে না দেখলে মিস যাবে। মিস হয়ে যাবে। ওকে, আর যদি কোনো হাইপোপিগমেন্টেড এরিয়া পাও, ইউ মাস্ট হ্যাভ টু চেক যে সেন্সরি ঠিক আছে কিনা ওই এরিয়াটা। যদি হাইপোপিগমেন্টেড এরিয়া থাকে, সেন্সরি এরিয়া যদি লস থাকে, তাহলে ডায়াগনোসিস হলো ল্যাপ্রোসিস। ওকে, আরেকটা হলো ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়া এরকম হতে পারে। টিনিয়াতে কি থাকবে, সেন্সরি ঠিক থাকবে, আর মার্জিনটা একটু এলিভেটেড থাকবে। আর ল্যাপ্রোসিতে কি হবে, সেন্সরিটা লস থাকবে, মার্জিনটা অত, ঠিক আছে। তাহলে আমার এরকম একটা ইয়া থাকলে আমার ডায়াগনোসিস ক্লিনিক্যালি দুটা, আদার ল্যাপ্রোসি আর ফাঙ্গাল ইনফেকশন। কিভাবে ডিফারেন্সিয়েট করবা সেটাও বলে দেব। ওকে, ক্লিয়ার? এরপরে আমরা তাহলে এটা দেখে এটা হলো আমাদের ইন্সপেকশন অ্যান্ড বাল্ক অফ দ্য মাসল। কখনো কখনো উই ক্যান মেজার দ্য, হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ইজিলি আমরা কখনো কখনো মেজারমেন্টের প্রয়োজন হয়, ঠিক আছে। মেজারমেন্টটা খুব সহজ, একটা বডি প্রমিনেন্স থেকে সেম ডিস্টেন্সে নিয়ে তুমি সার্কামফারেন্সটা মেজার করলা, আবার সেম এখান থেকেও দুই পাশে নিয়ে দুই পাশের সিমেট্রিক্যাল আছে, ঠিক আছে। বাট নট অলওয়েজ। ইন্সপেকশনে তোমার যদি ডাউট থাকে দেন ইউ ক্যান মেজার, আদারওয়াইজ ইউ ডোন্ট। ওকে, এরপরে আমরা দেখবো পালপেশনে যাবো। পালপেশনে দুটা জিনিস দেখি, টোনটা দেখি, টোন, আর হলো পেরিফেরাল পালসটা দেখি। পেরিফেরাল পালসটা মিস হয়ে যায়, সেজন্য সবার আগে পালসটা দেখে ফেলো, ঠিক আছে। টোন দেখার আগে কি দেখে ফেলবো, পালস দেখে ফেলবো। আমরা সহজেই একে রেডিয়াল পালস ঠিক আছে কিনা দুটা দেখে ফেলবো, সিমেট্রি অথবা সিমেট্রি সাথে রেডিও ফিমোরাল ডিলে আছে কিনা দেখবো। আর এই যে দুটা ডর্সাল স্প্যাডিস আর্টারি, আমি আপার লিম লোয়ার লিম দুটো একসাথে করে দিচ্ছি তাড়াতাড়ি, একই প্রসিডিউর। ওকে, তারপরে আমরা টোনটা দেখবো। টোন মেবি ডিমিনিশ, মেবি নর্মাল, অর মেবি বেশি হতে পারে। কমে গেলে সেটাকে বলে হাইপোটোনিয়া, আর বেড়ে গেলে সেটাকে বলে হাইপারটোনিয়া, ঠিক আছে। হাইপোটোনিয়া হয় কোথায়, লোয়ার মোটর নিউরোলেশন, আগের ক্লাসে বলেছি আমি। আর হাইপারটোনিয়া হয়ে যায় আপার মোটর। তাহলে টোনটা দেখে আবার এইটারও আবার দুই ধরনের, একটাকে বলা হয় স্প্যাস্টিসিটি, আরেকটাকে বলা হয় রিজিডিটি। আপার মোটর নিউরনের যদি পিরামিডাল সিস্টেম ইনভলভমেন্টের জন্য সেটাকে বলা হয় স্প্যাস্টিসিটি, আর এক্সট্রা পিরামিড সিস্টেমের জন্য রিজিডিটি। ক্লিয়ার?
তাহলে টোনটা আমরা কীভাবে দেখবো? টোন একটা হলো প্রথমে তুমি হাত দিয়ে দেখবা তোমার টোনটা যেরকম ইউ আর মেনটেনিং এ নর্মাল টোন। এটা হচ্ছে যদি ল্যাক্স ফ্ল্যাপি থাকে তাহলে তুমি ধারণা করবা দিস ইজ হাইপোটোনিয়া। ঠিক আছে, তাহলে এই টোনটাকে এইভাবে ধরে দেখি পালপেশন করে, আবার আমরা অনেক সময় এই যে এটাও করে দেখি টোন বেশি আছে কিনা বা কম আছে কিনা। আবার অনেকে এই যে এটা দিয়ে ছেড়ে দেয়, দেখো এই যে আস্তে করে এটা পড়ে যাচ্ছে, একটা রিথমিক লেভেলে পড়বে। যদি হাইপোটোনিয়া থাকে স্টাফ পড়ে যাবে, আর যদি হাইপারটোনিয়া থাকে দেখবে যে এটা পড়বে একদম আরও স্লোলি, অথবা এইভাবে ধরে রাখছে। ঠিক আছে, ক্লিয়ার? আবার এই যখন এইভাবে ভাঁজ করতেছি, স্প্যাস্টিসিটি থাকলে ইট উইল বি রিলেট বাই রিজিডিটি থাকবে। ঠিক আছে, দেখা যাচ্ছে এইরকম রিলেট বাই স্প্যাস্টিসিটি হোল লেন্থি নিয়ে এটা একদম টোন ইনক্রিজ। ওকে, ঠিক একইভাবে আমরা লোয়ার লিম্ব দেখতে পাবো। এই যে ধরন করে রাখো, এই যে এটা করলে বুঝতে পারবো টোন ইনক্রিজ আছে কিনা আর ডিক্রিজ আছে। এখানে যে প্রবলেম আছে, ঠিক আছে, একটু কাঁপতেছে। ঠিক আছে, একটু বেশি, মানে নর্মালি একটু বেশি তার টোনটা, বিকজ অফ তাহলে এই ট্রিগারটা হ্যাঁ এখানে যখন হবে এটাকে আমরা বলি ভেসাল গ্যাংলিয়া এক্সট্রা পিরামিডাল, দ্যাট ইজ কল্ড রিজিডিটি। ঠিক আছে, এবং এই রিজিডিটিটা আমরা সবচেয়ে ভালো দেখি কক হুইল রিজিডিটি। কক হুইল গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ির চাকা করে না, দেখবো যে ঘোড়ার গাড়িতে চলছে বা গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে চলছে, দেখবো যে টক 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 করে এভাবে চলে। একবার শব্দ হচ্ছে, আবার একটু রিমুভ হচ্ছে, আবার শব্দ হচ্ছে, আবার রিমুভ হচ্ছে। তাহলে এই কক হুইল রিজিডিটির সাথে ট্রেমর দুটা মিলে এরকম হয়েছে। একবার রিজিডিটি পাবো, আবার রিল্যাক্স হবে, আবার রিজিডিটি পাচ্ছে, আবার রিল্যাক্স হবে, আবার রিজিডিটি পাচ্ছে, আবার রিল্যাক্স হচ্ছে। ইন দ্যাট কেস আমরা কীভাবে দেখি? এই রিস্টে ইউজুয়ালি দেখি, আর অথবা পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে দেখি। ওকে বলবো কি ইউজুয়ালি এই নরম করে ধরে রাখো, তো ধরে রেখে এই যে আমি দেখবো এরকম করতে গেলে এটা বোঝা যায়, ফিল করার, দেখা যায় না। ইউ মে ফিল ইট, ইউ ক্যানট সি ইট। ঠিক আছে, এখন কী করে দেখো, আমি যখন ওকে ধরছি ওটা এমনি শক্ত করে ফেলতেছি। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমরা কি করি? ম্যানুভার করি। ঠিক আছে, যেটাকে বলে জেন্ডার 6 ম্যানুভার। আমরা জার দেখার সময় পড়ি, তখন আমরা কি করব? ওকে বলবো এই দেখো তো, তুমি বাম হাতটাকে ওইভাবে ঘোরাতে থাকো, হ্যাঁ এবার ঘোরাতে থাকো, অ্যান্ড দেন আই ক্যান নাও ইট ইজ মোর কনভেনিয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ জেন্ডার 6 ম্যানুভার বই দেখবো, প্রচুর লেখা আছে। জার দেখার সময় আমরা এই ম্যানুভারটা করি। ক্লিয়ার? ঠিক আছে, এই যে ঠিক একইভাবে আমরা পায়েও দেখতে পারি। এই যে এভাবে করে দেখি। ওকে, তাহলে এটা গেল আমাদের টোন। ওকে, এরপরে আমরা দেখবো কি দেখবো? কোনটা? হ্যাঁ, কক হুইল রিজিডিটি। Rigidity is always basal ganglia related. Parkinsonism and Parkinson disease. ঠিক আছে, পার্কিনসন ডিজিজ এন্ড পার্কিনসনিয়ান ডিজিজে হলো কক হুইল রিজিডিটি। ওকে, এগুলো একদম স্পেসিফিক। তুমি যখন এইটা বলে দেবা যে স্যার ওর কক হুইল রিজিডিটি আছে, তোমার ডায়াগনোসিস একদম ক্লিয়ার। পার্কিনসন ডিজিজ বা পার্কিনসনিয়ান ডিজিজের বাইরে আর যাওয়ার আর কোনো স্কোপ নেই। ঠিক আছে, ওকে, আমরা একটু বেসিকগুলো পড়ে পরে আস্তে 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 আরেকটু ডিপে যাব। ওকে, এরপরে আমরা দেখবো পাওয়ার ওর স্ট্রেংথ। এই পাওয়ারটা মানে বলছে গ্রেডিং করেছে 0 থেকে 5 পর্যন্ত 6টা গ্রেডিং। ওকে, 0 থেকে 5 পর্যন্ত 6টা গ্রেডিং। একদম বলছে যে কোনো মুভমেন্ট নেই, নো মুভমেন্ট এত অল, এটা 0।
নাম্বার 2, মুভমেন্ট করতে গেলে দেয়ার আর সাম ফ্লিকারিং মুভমেন্ট হয়, আদার দেন নো আদার মুভমেন্ট, ইজ গ্রেড 1। গ্রেড 2 হলো সে সাইড টু সাইড রোল করতে পারে, বাট গ্রেভিটির এগেনস্টে তুলতে পারছে না, দিস ইজ গ্রেড 2। এরপর হলো গ্রেভিটির এগেনস্টে তুলতে পারে, বাট রেজিস্ট্যান্স দিলে পারছে না, দিস ইজ গ্রেড 3। এরপর হলো রেজিস্ট্যান্সের দিলে পারে বাট উইক, এটা হলো গ্রেড 4। আর নর্মাল পাওয়ার হলো গ্রেড 5। তাহলে G to 5 এই 6টা গ্রেডিং করেছে। ওকে, তাহলে আমরা কি করব, ওয়েদার তুমি রেজিস্ট্যান্স দিবা কি দিবা না এটা প্রথমে অ্যাসেস করে ফেলবো। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, ওকে বলবো হাত দুটো উঠাও, তো দুটো উঠাও। তাহলে এটা যদি সে উঠাইতে পারে তাহলে হোয়াটস ইজ ইন্ডিকেট অ্যাটলিস্ট তার 3 বেশি আছে। ওকে, 2 গ্রেড 2 উপরে অ্যাটলিস্ট 3 বেশি, সেটা 4 হইতে পারে বা 5 হতে পারে, তাহলে তুমি রেজিস্ট্যান্স দিয়ে দেখবে। আর যদি এটা তুলতেই না পারে তাহলে তো তাকে রেজিস্ট্যান্স দেওয়ার হলো বিকা, তাহলে তো বলবে তুই একটু বোকা, ও তো তুলতেই পারতেছে না, ওকে আবার রেজিস্ট্যান্স দেওয়ার কোনো প্রয়োজন আছে? ঠিক একইভাবে আমরা পাকেও উঠাইতে বলবো। আর ইন দ্য মিন টাইম আরও দুটো জিনিস এখানে দেখে ফেলবো, যখন ও হাত তুলবে অথবা পা তুলবে, দের উইল বি কি হতে পারে, ওকে ট্রেমর একটা, আরেকটা ফ্ল্যাপিং, ড্রপ হিজ ড্রপ একটা হলো রিজ ড্রপ, আর হলো ফুট ড্রপ। ঠিক আছে, একটা হলো রিজ ড্রপ, ফুট ড্রপ। আর ফ্ল্যাপিং ট্রেমর দেখে এইভাবে, এনক্যাপালাবিলিটি হলে সেটা এই যায় ব্যাট উইংয়ের মতো, এইভাবে ধরে রাখলে স্ট্রেচিং করে এই যায়। ঠিক আছে, ওকে। রিজ ড্রপ হয় কোন নার্ভ পলসের জন্য, রেডিয়াল নার্ভ পলস। আর ফুট ড্রপ পেরিনিয়াল নার্ভ পলস। ওকে, তাহলে আমরা এটা দেখে ফেললাম। এটা দেখে যদি দেখি যে না এর চেয়ে বেশি আছে, দেন আমরা রেজিস্ট্যান্স দিয়ে দেখবো মোট প্রক্সিমাল কত আছে, ডিস্টালি কত আছে, সেটা অ্যাসেস করব। ওকে, তাহলে প্রক্সিমালটা কি কীভাবে দেখো, ইউজুয়ালি ইনফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এই 4টা করি। তাহলে দেখে যেমন এই উপরের দিকে উঠাও, তো তুমি উঠাও, দেখছো ও পারতেছে বাট লিটল বিট উইক। নিচের দিকে চাপ দেবো, এবার বাইরের দিকে নাও, বাইরের দিকে নাও, তো এভাবে। ওকে, ভিতর দিকে চাপ দাও, দেখছো। তারপরে আমি এটা কি করব, এবার এটা সোজা করে, তো করো, তোমার দিকে নাও, টেনে আনো। ওকে, এদিকে তোমার দিকে নাও, বাইরের দিকে নাও, গুড। এরপরে আমরা এই হাত দেখার জন্য এই যে এটা মুট করে নেবে, উপরের দিকে উঠাও, তো নিচে চাপ দাও, ঠিক একইভাবে ওই পাশেও করব। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এই যে এই হ্যান্ডের মুভমেন্টগুলো দেখব। ঠিক আছে, হ্যান্ডের মুভমেন্টগুলো প্রথমে তাকে আমরা এই যে এটা করতে বলি, এই এরকম করো, তো স্প্রেডিং, আবার অ্যাবডাকশন অ্যান্ড অ্যাডাকশন, লুব্রিক্যাল মাসলসগুলো করো, স্মল মাসলস অফ দ্য হ্যান্ড। ওকে, তাহলে এটা করতে যে এটা তো এইভাবে করা যায়। এটা খোলো, তো বাইরের দিকে, বাইরের দিকে খোলো, এই যে দেখো ও পারতেছে। আর ভিতরটা কি করবো, আমরা কাঠ দিয়ে টেনে ধরে করবো, কাঠ ধরে রাখতে পারে কিনা, কোনো কাঠ থাকলে সেটা দিয়ে তুমি, ওকে, যেমন ও এটা ধরে রাখো, তো ধরো, এই চাপ দিয়ে ধরো কাঠটা, আঙ্গুল দিয়ে, হ্যাঁ, দুই আঙ্গুল দিয়ে ধরো, দেখো ও কিন্তু পুরোটা ধরে রাখতে পারছে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এরকম প্রত্যেকটা এখানে আমরা ইন্ডিভিজুয়াল চেক করতে পারি। ওকে, ঠিক একইভাবে আমরা লোয়ার লিম্বও চেক করব। ক্লিয়ার? লোয়ার লিম্ব এই যে এখানে দেখবো, আবার এটা দেখবো, আর এখানে দেখবো। আর স্পেশালি লোয়ার লিম্বে এই যে এই জিনিসটা আমরা একটু দেখি, এটাকে বলে এক্সটেনসর হেলোসিস লঙ্গাস। এটা লাম্বার রুট নার্ভ ইনভলভমেন্ট থাকলে এটা আর এক্সটেনশন করতে পারে না। কি হবে স্যার জিনিসটা? পিএলআইডি
লাম্বার ডিস্ক প্রলাপস থাকলে ফিফথ লাম্বার রুট যখন ইনভলভমেন্ট থাকে এটা আর সে উপরের দিকে তুলতে পারে না। কী করবো, এই উপরের দিকে উঠাও, তো উপরের দিকে উঠাও, এই যে সে এখন উঠাইতে পারছে, ঠিক আছে, কিন্তু ইয়া থাকলে সেটা পারবে না। ওকে, ক্লিয়ার? ঠিক একইভাবে বললাম তো বাকিগুলো, যে উপরের দিকে উঠাও, ভিতরের দিকে চাপ দাও, বাইরের দিকে নাও, এই ভিতর দিকে চাপ দাও, ঠিক একইভাবে যেটা সোজা করো, নিচের দিকে টানো, ঠিক আছে? ওকে, এই যে এই পাশে দেখো, উইথ সাম ডিফিকাল্টিস সেখানে করো, তো সোজা করো, নিচের দিকে নাও, আবার এই যে এইখানে উপরের দিকে উঠাও, তো বাঁধটা উঠাও, নিচের দিকে চাপ দাও। ওকে, তাহলে একটা জিনিস জানবা, যে মোটামুটি হাঁটতে পারে তার অ্যাটলিস্ট 4 আছে, হাঁটতে পারে, 4-এর নিচে থাকলে আর সে ইভেন উইথ সাম ডিফিকাল্টিস। তাহলে গ্রসলি ধরে নেবা যে হাঁটতে পারতেছে তার অ্যাটলিস্ট 4 আছে, স্কোর 4 অথবা 5, 5। ঠিক আছে? উই ডু হ্যাভ 5, আমরা উইথ সাম ডিফিকাল্টি 4 নিয়েও সে চলতে পারে। 3 নিচে থাকলে সে আর। ওকে, তাহলে এটা গেল আমাদের পাওয়ার মাসল। এখানে আরেকটা জিনিস আমরা করি, যেখানে ইউ হ্যাভ আলনার পলস কার্ড টেস্ট, ঠিক আছে? ধরো মোবাইল রাখো, ধরো এই যে আমার এটা ধরো, এই যে দুজনে টানো, দেখো আমরা দুজন এইভাবে টানাটানি করতেছি। এই টানতে যে যার আলনার পলসি থাকে, এটা কি হয়েছে, এই যে হ্যাঁ ক্লোহেন হয়ে যায়, এই যে হাইপোথিনার এন্ড থিনার মাসলগুলো সব সাপ্লাই দেয় কে, আলনার, এক্সেপ্ট অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, সেটা সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ। তাহলে আমার যদি আলনার নার্ভ পলসি থাকলে মিডিয়ান নার্ভ ঠিক আছে, তাহলে সে কী করবে, এই যে এটা দিয়ে ওভার ইউজ করে এটাকে ধরে রাখতে চেষ্টা করবে। তাহলে যখন এরকম ধরো টানাটানি করবে, ও কী করবে, এটাকে এইভাবে ধরতে চেষ্টা করবে, ঠিক আছে? এইভাবে সরাসরি না ধরে সে এইভাবে ওভার ইউজ করে এটাকে ধরতে সে চাইবে, জিততে টানাটানি করে, তখন এটা ধরে নেওয়া হয় যে তার আলনার পলসি আছে। ক্লিয়ার? ওকে, ক্লাস নিচ্ছি তো, মানে 11:30 পরে করবো। ওকে, তারপরে আমরা কি দেখবো, জাহাজগুলো দেখবো। ওকে, হ্যামার আছে, আরে হ্যামার নাই ছিল, দাও তাহলে দাও, ব্যাগে নিয়ে এত যত্ন করে ঢুকে রাখলে তো আর ইউজ হবে না। জার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা তোমাদের দিবি। জার্ক দেখার রুলস হলো তোমার হাত খুব রিল্যাক্স থাকতে হবে, অ্যান্ড টোটাল মুভমেন্ট ইজ ফ্রম দিস ওয়ে, নেভার ফ্রম এলবো, টোটাল ফ্রম দ্য রিস্ট থেকে। তাহলে জার্কগুলো আমরা আপার লিম্বে কি দেখি, বাইসেপ জার্ক দেখি, তারপরে সুপারনেটর দেখি, তারপরে ট্রাইসেপস, অ্যাকর্ডিং টু বাইসেপস, সুপারনেটর, ট্রাইসেপস, অ্যাকর্ডিং টু রুট বেলো অনুসারে, ঠিক আছে? ওকে, বাইসেপসের হলো 5-6 রুট বেলো, এটা হলো 6-7, আর এটা হলো 7-8-1। আর এখানে নি জার্ক দেখি, অ্যাঙ্কেল জার্ক দেখি। নি জার্কের ইউজুয়ালি 2-3-4, আর এটা হলো 5S1 অথবা S1-2, বাট S1 প্রিডোমিনেন্ট অ্যাঙ্কেল জার্ক। এরপরে আমরা প্লান্টার রেসপন্সটা দেখি, ক্লোনাস দেখব। ওকে, তারপরে কোঅর্ডিনেশন টেস্ট করব। ওকে, তাহলে জার্ক যখন বাইসেপ জার্ক বলছে, ইউ ফার্স্ট রিল্যাক্স as possible as much, and you first
ফিল দ্য টেন্ডন। এই যে তুমি যখনই হাতটা বোঝাও দেখবো এই যে তোমার টেন্ডনটা ফিল করা যায়। দিস ইজ বাইসেপস টেন্ডন। ওকে, তাহলে তুমি ইউ রিল্যাক্স ইউর হ্যান্ড, তোমার হাতের উপর রিল্যাক্স করে রেখে দেবে, এই টেন্ডনটাকে ফিল করো। ওকে, দেন ইউ শুড স্ট্রেচ। তোমার এই টেন্ডনটার উপরে তোমার থামটা রাখো, রেখে বলছে এই অ্যাপেক্স দিয়ে এইভাবে আমি দেখব, দেখে আমি অবজার্ভ করবো এই যে বাইসেপসটা কন্ট্যাক্ট করছে কিনা। বাট তাহলে এটা করতে গেলে অনেকে কী করে এরকম শক্ত করে ধরে রাখে। এই শক্ত করে যাতে ধরে না রাখে, ইউ কনভারসেশন উইথ দ্য পেশেন্ট। ঠিক আছে, তাহলে আমি এরকম করবো, যে তুমি এটা নরম করে রাখো তো। তুমি জেনারেল, তোমার নাম কি, বাড়ি কোথায়, দেখো যে এই যে, ঠিক আছে, ইউ জাস্ট ডু ইট ডিউরিং এনি, হ্যাঁ নরম করে রাখো। এই তোমার গ্রামের নাম কি, এই যে, ওকে। সো যখন কনভারসেশন করবা ওর তো ওটা নিয়ে ব্যস্ত থাকে, তখন সে এটা অটোমেটিক রিল্যাক্সেশন। ক্লিয়ার? যদি এটা না পাওয়া যায়, দেন ডো রিইনফোর্সমেন্ট বা ওই ম্যানুভার, জেন্ডার সিস ম্যানুভার। আনটিল ডুইং ম্যানুভার ইউ নেভার গিভ কমেন্ট জার্ক ইজ অ্যাবসেন্ট। যদি জার্ক পাওয়া না যায়, ম্যানুভার না করা পর্যন্ত কমেন্ট করা যাবে না জার্ক অ্যাবসেন্ট। ক্লিয়ার? ওকে, প্রথমে কনভারসেশনকে ট্রাই করব, তারপরে ম্যানুভার। যদি না পাচ্ছি, আমি রিসিভ করতে না পারবো, ক্লিয়ার? ঠিক একইভাবে আমি এই পাশে দেখে ফেলবো, এই যে এখানে রেখে নরম করে এই যে রিল্যাক্স করে রাখো তো। এই তোমরা কয় ভাই বোন? হ্যাঁ, এই যে, ওকে ক্লিয়ার? এরপরে হলো বলছে যে সুপারনেটারি জার্ক দেখার জন্য বেস্ট হলো এই ইনগুইনাল লিগামেন্টের উপরে হাত দুটো একদম জেন্টলি ভাবে রেখে দেয়, তাহলে মোস্ট রিল্যাক্সেশন পজিশন। দেন বলছে এই ফোরামের দিস ইজ আপার 2/3 অ্যান্ড দিস ইজ লোয়ার 1/3, তাই না? এটা লোয়ার 1/3 অফ দ্য ফোরাম। আমাদের ফোরাম হলো এখান থেকে এইটুকু পর্যন্ত। এই লোয়ার 1/3 অ্যান্ড আপার 2/3 এর জাংশনে ইউ পুট ইউর ফিঙ্গার ওভার ক্লোজ দিস ওয়ে। ঠিক আছে? হ্যাঁ, এই যে সুপারনেটর, ঠিক আছে? অনেকে সরাসরি দেয়, সরাসরি দিতে না করে, কারণ বোনসের উপর পড়লে পেশেন্ট ব্যথা পেতে পারে। অনেক বইয়ে সরাসরি দিতে বলেছে, বাট বেস্ট অপশন ইজ দ্য ফিঙ্গারের উপর। ঠিক আছে, তাহলে এই ফিঙ্গার দিয়ে এই যে, এই তোমরা কয় ভাই বোন? এই যে দেখছো ক্লিয়ারলি এলিজিবল। বড় কি ভাই না বোন? দেখছো এই যে, তুমি বাদ পারলে তো অসুবিধা নেই, পেশেন্টের কোনো সমস্যা নেই। ওকে, ঠিক একইভাবে এই পাশে আমি এটা করবো। ক্লিয়ার? প্রসিডিউর ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন উই শুড ট্রাইসেপসটা দেখো। ট্রাইসেপসটা দেখার জন্য বেস্ট ওয়ে হলো এই যে একদম এই যে আপার অ্যাবডোমেনের উপরে অ্যান্ড লোয়ার চেস্টের এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বলছে এটা এইভাবে রেখে দাও, হাতটা নরম করে রাখো। রেখে তারপরও ম্যাক্সিমাম রিল্যাক্সেশনের জন্য তোমার হাতটা বলছে এখানে রাখবা, যাতে তোমার হাতের উপর সে ওয়েটটা ভর ছেড়ে দিতে পারে। দিয়ে এই যে এটা হলো ট্রাইসেপস টেন্ডন। ক্লিয়ার? এবার যেহেতু ট্রাইসেপস টেন্ডনটা বড়, আমি এই বেসটাকে ইউজ করব। ঠিক আছে, দিয়ে এইভাবে রেখে এই আজকে সকালে খেয়েছ, এগিয়ে দেখো, ওকে এইভাবে রাখো। ওকে, এই নাস্তায় কী কী খেয়েছ দেখছো? ওকে ক্লিয়ার? ঠিক একইভাবে দেখো, আমি দুইটা একসাথে দেখা যাচ্ছি। নিচার দেখার জন্য বেস্ট ওয়ে হলো এইভাবে রাখা, তোমার হাতের উপর সাপোর্ট দিয়ে রেখে দেবে। এই যে এই
টেন্ডনটা তুমি ফিল করবে, তুমি এইটা এক্সপোজ করে নেবে, কোয়াড্রিসেপস মাসল কন্ট্যাক্ট করবে, ওকে, দিয়ে তুমি এই যে অ্যাপেক্স দিয়ে দেবা। এই আজকে সকালে কি খাইছো? এই দেখছো এই যে একটু ট্রেমরের মতো হচ্ছে এর মধ্যে, দেখছো Yes, sir. ওটা যে ভেজাল গ্যাংলিয়ার প্রবলেম, Coordination. এই পার্কিনসনিজম, ভেজাল গ্যাংলিয়ার কপার ডিভিশন হয়ে হ্যাঁ নাজমুল, আমরা তো ক্লাস নিচ্ছি তো, বলো। হ্যাঁ বলো। এইটা তো বলছি স্যারকে, স্যারকে হবে বুঝছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। ক্লিয়ার? Yes, sir. ইজ ইট ওকে? Yes, sir. এরপরে আমরা কি দেখবো? Sir, Ankle joint. ankle. আর হলো আরেকটা জিনিস দেখা হয়, হফম্যান সাইন আপার লিম্বে। Hoffman sign. বলছে যে এই মিডল ফিঙ্গারের মিডল ফ্যালাংসটাকে ফিক্স করে ধরো, ধরে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াস জয়েন্টটাকে আমি যদি স্ট্রাইক করি, তাহলে এই ফিঙ্গারটা থাম অ্যান্ড আদার ফিঙ্গার যদি এরকম ফ্লেকশন হয়, তাহলে সেটা হলো হফম্যান সাইন পজিটিভ। হফম্যান সাহেব আবিষ্কার করছে বলে তার নাম অনুসারে হয়েছে Hoffman sign. হফম্যান সাইন। So, এটা কি? এটা পাওয়া যায় আপার মোটর নিউরন লিশন, ঠিক আছে? Right. তাহলে হি ডাজন্ট হ্যাভ দিস, তারটা নাই। অ্যাবসেন্ট থাকলে যদি কোনো মুভমেন্ট না হয় তাহলে বলবে হফম্যান সাইন নাই। Positive. Negative. ক্লিয়ার? Yes, sir. এই যে এখানে ধরে এইখানে স্ট্রাইক করব, আমি খেয়াল করব এই ফিঙ্গারটা ফ্লেকশন হচ্ছে কিনা বা আদার ফিঙ্গার। ওকে, আই উইল সি। ক্লিয়ার? Yes, sir. আরেকটা হলো Ankle joint. অ্যাঙ্কেল জার্ক। এই এদিকে দেখো, ওটা পরে অ্যাঙ্কেল জার্ক দেখার বেস্ট অপশন হলো এই যে এভাবে রাখা, সবচেয়ে বেশি রিল্যাক্সেশনে থাকে এই পা। এই সামনে ওদিকে দেখতে না পারলে তোমরা দেখতে Which of both? Yes. Crystal clear. ক্লিয়ার? বলছে বেস্ট অপশন হলো দিস ইজ এক্সটেন্সর হেলিসিস লঙ্গাস। ও যাতে পা উঠিয়ে নিতে না পারে, এই হাত দিয়ে তুমি জেন্টালি ধরবা এবং এই আঙ্গুল দিয়ে এই এক্সটেন্সর হেলিসিস লঙ্গাসটাকে একটু প্রেশার দিয়ে রাখবা, তাহলে সবচেয়ে ভালো ইলিসিয়েট হয় অ্যাঙ্কেল জার্ক। অ্যাঙ্কেল জার্ক ইলিসিয়েট করা ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে যে এই যে এইবার আমি এখানে স্ট্রাইক করব। এই আজকে সকালে কি কি খাইছো দেখছো? ক্লিয়ার? ওকে, ঠিক একইভাবে এই পাশে আমরা দেখব। এইবার এইখানে ধরে এইখানে দেখব। হ্যাঁ, তোমরা কয় ভাই বোন জানো? এই যে Yes, sir. দেখছো? So you do conversation with this for the maximum relaxation. স্যার সেরিবেলার লেশনের ক্ষেত্রে অ্যাঙ্কেল জার্কে হাইপার রিফ্লেক্সিয়া হয়, এটার কারণ কি? সেরিবেলার লেশনে অ্যাঙ্কেল জার্ক হাইপার রিফ্লেক্সিয়া হয় না। কোথায় পেলা তুমি? স্যার ফিজিওলজিতে নো, সেরিবেলার লেশনে পেন্ডুলাস জার্ক পাওয়া যায়। পেন্ডুলাস এটা তো অ্যাঙ্কেল জার্ক না। পেন্ডুলাস জার্কটা দেখে বসে নি জার্ক করবে, ঠিক আছে? সেটা বসে এই যে পেন্ডুলাসের মতো, ঠিক আছে? লাস্টার লস্টার এটা হ্যাঁ, কোন কমে যাওয়ার জন্য সেটা। ওকে, Yes, sir. Sir, Thomas. হ্যাঁ দেখাচ্ছি দাঁড়া। এরপরে আমরা দেখবো কি প্লান্টার Plantar রেসপন্স, response. ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্লান্টার রেসপন্সটা খুবই ইম্পর্টেন্ট। প্লান্টার রেসপন্স কি বলছে? ব্যাবিনস্কি সাহেব আবিষ্কার করছে বলে এটার নাম হয়েছে ব্যাবিনস্কি সাহেব। এগুলোর কতগুলোর ওর ইন্ডিকেশন মানে ফর্মুলা আছে, কে কীভাবে দেখতে হবে, কী কী ইন্টারপ্রিটেশন করতে হবে, কারণ তা না হলে ঝামেলা হয়ে যাবে। প্লান্টার রেসপন্স যদি এক্সটেন্সর পাই, তাহলে এটা বলছে দিস ইজ দ্য হার্ট সাইন ফর আপার মোটর নিউরন লিশন। ওকে, আমরা জানি দুটো হার্ট সাইন আছে, একটা হলো প্লান্টার রেসপন্স এক্সটেন্সর, আর একটা হলো প্রেজেন্স অফ ক্রোনাস। ওকে, তাহলে প্লান্টারটা দেখার রুলস হলো বলছে যে আমরা বলছি এই যে চাবি চাবি দাও,
বলছে এই যে সোলের একদম ল্যাটারাল স্পেক্ট থেকে আমরা স্ক্র্যাচ করে আসবো। ওকে, এই স্ক্র্যাচিংটা সর্বোচ্চ এই পর্যন্ত, এই যে বল অফ দ্য গ্রেট টো, এর বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, এই বল অফ দ্য গ্রেট টোকে কখনোই কভার করে যাওয়া যাবে না। ঠিক আছে, আরেকটা হলো তাহলে এখান থেকে আমরা শুরু করব, এইভাবে এসে সর্বোচ্চ এই পর্যন্ত যাব। সেকেন্ড বলছে and you see the response of the first great toe response, এটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে। সেকেন্ড দেখবো আমরা আদার টোগুলো কি ফ্যানিং হচ্ছে নাকি অ্যাডাকশন হচ্ছে। ক্লিয়ার। থার্ড বলছে ফার্স্ট রেসপন্স ইজ দ্য ফাইনাল রেসপন্স। তুমি দিলা, যদি সাথে সাথে পেয়ে যাও, ডোন্ট প্রসিড ফার্দার, ডোন্ট প্রসিড ফার্দার। তাহলে দেখা যায় একবার এক্সটেনশন হচ্ছে, আবার আরেকটু প্রসিড করছে, আবার ফ্লেক্সর হয়ে গেছে, তাহলে কনফিউশন হয়ে যাবে। ক্লিয়ার। হচ্ছে তাহলে আমি কি কি জিনিস দেখবো, তাহলে এটা এক নম্বর হতে পারে ইট মে বি এক্সটেনশন, সেকেন্ড হতে পারে ইট মে বি ফ্লেক্সর, থার্ড অলসো সামটাইম ইট কল ইকুইভোকাল। ইকুইভোকাল বলার উদ্দেশ্য তোমার কাছে একবার মনে হচ্ছে এটা এক্সটেনশন, একবার মনে হচ্ছে যে কোনো দিকেই যেতে পারে। ইকুইভোকাল বলার উদ্দেশ্য you want to say it extensor but it is not the proper extensor. Okay, এরপরে হলো it may be absent, কোনো রেসপন্সই হচ্ছে না, সেটাকে বলতেছে absent। আরেকটা হলো তুমি প্রসিডিউর করতে পারতেছো না, টাচ করলে সে উইথড্র করে নিচ্ছে, সেটাকে বলা হয় উইথড্রয়াল। ক্লিয়ার। ওকে, ওকে, এটা ধরো আমরা চাবি দেখেছি, তাহলে এটা করার আগে পেশেন্টকে বলছে অ্যাসুরেন্স করে নিতে যে ইউ উইল নট হার্ট দ্য পেশেন্ট, যে আমি আপনার পায়ের নিচে একটু স্ক্র্যাচ করবো, আপনি ব্যথা পাবেন না। ওকে। সেকেন্ড বলছে ইউ মাস্ট ডিসেনসিটাইজ, এটা এখানে জেন্টলি ধরে রাখবা যাতে ও তুলে নিতে না পারে। থার্ড, ইউ শুড ডিসেনসিটাইজ উইথ ইউর হ্যান্ড, এখান দিয়ে একটু ডিসেনসিটাইজ করে নিবা। ওকে। থার্ড, দেন উই শুড এইরকম একটা কি দিয়ে করতে বলছে এটা আইডিয়ালি, হ্যাঁ ছুরি দিয়ে ছুরিকে মেরে ফেলবার যে পড়েছে বই কি দিয়ে করতে বলছে, হ্যাঁ স্যার ব্লান্ট হইতে হবে, বই কেউ পড়ো আজকে নো ম্যাকলেট আছে কার কাছে, সব কপিতে খুঁজে দেখো। ম্যাকলেট সাহেব বলছে শুড বি ইউজ কি অরেঞ্জ স্টিক, ওই পড়ো না কখন